নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ মডেল পেপার 1-এ আজকে আমরা 11 থেকে 20 নম্বর প্রশ্ন সলভ করব। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। কোয়েশ্চেন নাম্বার 11, ফর কন্টিনিউয়াস স্ল্যাব অফ 3 মিটার বাই 3.5 মিটার সাইজ, দ্য মিনিমাম ওভারঅল ডেপথ অফ স্ল্যাব টু স্যাটিসফাই ভার্টিক্যাল ডিফ্লেকশন লিমিট ইজ। এখানে বলছে একটা কন্টিনিউয়াস স্ল্যাব যার সাইজ 3 মিটার বাই 3.5 মিটার। এখন ভার্টিক্যাল ডিফ্লেকশন লিমিটকে স্যাটিসফাই করার জন্যে এই স্ল্যাবের মিনিমাম ওভারঅল ডেপথ কত হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। অ্যাজ পার IS 456/2000 ফর 2A স্ল্যাব অফ শর্টার স্প্যান আপ টু 3.5 মিটার উইথ মাইল্ড স্টিল রেনফোর্সমেন্ট, দ্য স্প্যান টু ওভারঅল ডেপথ রেশিও টু স্যাটিসফাই ভার্টিক্যাল ডিফ্লেকশন লিমিটস ফর লোডিং আপ টু 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এখানে বলছে IS 456/2000 এর অনুসারে 2A স্ল্যাব যার শর্টার স্প্যান আপ টু 3.5 মিটার, শর্টার স্প্যান কত, আপ টু 3.5 মিটার, এবং যাতে মাইল্ড স্টিল রেনফোর্সমেন্ট রয়েছে, সেই স্ল্যাবের ভার্টিক্যাল ডিফ্লেকশন লিমিটকে স্যাটিসফাই করার জন্য স্প্যান টু ডেপথ রেশিও হয় ফর কন্টিনিউয়াস স্ল্যাব 40, ফর সিম্পলি সাপোর্টেড স্ল্যাব 35। মানে কন্টিনিউয়াস স্ল্যাব হলে হবে 40 আর সিম্পলি সাপোর্টেড স্ল্যাব হলে হবে 35, যেখানে L ইজ ইকাল টু স্মলার ডাইমেনশন অফ দ্য স্ল্যাব। এইটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, L স্মলার ডাইমেনশন হবে, D ইজ ইকাল টু ওভারঅল ডেপথ অফ দ্য স্ল্যাব। তো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, L ইজ ইকাল টু 3 মিটার। তো আমাদের কন্টিনিউয়াস স্ল্যাবের সাইজ কি দেওয়া ছিল, 3 মিটার বাই 3.5 মিটার। তো প্রথমে দেখে নেওয়া দরকার যে এটা 2A স্ল্যাব কিনা। এটা 2A স্ল্যাব হবে বিকজ ইটস লেন্থ টু ব্রেথ রেশিও ইজ লেস দ্যান 2। তাহলে এর লেন্থ কি হবে, 3 মিটার। আমাদেরকে ডেপথ বার করতে হবে। টু স্যাটিসফাই ভার্টিক্যাল ডিফ্লেকশন লিমিট ইন কন্টিনিউয়াস স্ল্যাব, ডি ইজ ইকাল টু কত হবে, L বাই ডি 40। তাহলে ডি ইজ ইকাল টু L বাই 40 হবে। তাহলে এল এর মান কত, 3000 বাই 40 ইজ ইকাল টু 75 mm। তাহলে আমরা প্রথমে অপশন দেখে নিই। অপশন এ 50 mm, অপশন বি 75 mm, অপশন সি 100 mm, অপশন ডি 125 mm। তাহলে এখানে সঠিক উত্তর অপশন বি 75 mm। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12, সিম্পল বেন্ডিং ইকুয়েশন ইজ। এখানে বলছে যে নিচের কোনটা সিম্পল বেন্ডিং এর ইকুয়েশন। বেন্ডিং স্ট্রেস ফর্মুলা or simple bending equation is equal to m by I is equal to sigma by y is equal to E by R, যেখানে m হলো বেন্ডিং মোমেন্ট, I হলো মোমেন্ট অফ ইনার্সিয়া, E হলো মডুলাস অফ ইলাস্টিসিটি, R হলো রেডিয়াস অফ কার্ভেচার, সিগমা বেন্ডিং স্ট্রেস অ্যান্ড y is equal to ডিস্টেন্স ফ্রম দ্য নিউট্রাল অ্যাক্সিস। ধরা যাক এটা একটা বিম, এই বিমের এটা নিউট্রাল অ্যাক্সিস। এখন এই বিমের একটা ফাইবার নেওয়া হলো নিউট্রাল অ্যাক্সিস থেকে, যার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হলো y। এখন এই বিমের দু প্রান্তে দুটো বেন্ডিং মোমেন্ট অ্যাক্ট করছে, তাদের মান m। এর ফলে কি হবে, এর ফলে বিমের স্যাগিং হবে। তাহলে স্যাগ করে বিমটা এরকম হবে, এটা নিউট্রাল অ্যাক্সিস এবং এটা হলো y। এই বিমের সেন্টার অফ কার্ভেচার কি হবে, এই যে লাইন দুটো যেখানে ইন্টারসেক্ট করবে, মানে এই পয়েন্ট থেকে একটা লাইন যদি আমি উপরে তুলি এবং এই পয়েন্ট থেকে একটা লাইন যদি উপরে তুলি, তাহলে তারা যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই হবে সেন্টার অফ কার্ভেচার। এই সেন্টার অফ কার্ভেচার থেকে নিউট্রাল অ্যাক্সিসের যে ডিস্টেন্স সেটাই হলো রেডিয়াস অফ কার্ভেচার অর আর। তাহলে বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা কি, m বাই I ইজ ইকাল টু সিগমা বাই y ইজ ইকাল টু E বাই R। তাহলে অপশন দেখে নিই। অপশন এ m বাই I ইজ ইকাল টু R বাই E ইজ ইকাল টু F বাই y। অপশন বি I বাই m ইজ ইকাল টু E বাই R ইজ ইকাল টু y বাই f। অপশন সি m বাই I ইজ ইকাল টু E বাই R ইজ ইকাল টু F বাই y। অপশন ডি m বাই I ইজ ইকাল টু R বাই E ইজ ইকাল টু y বাই f। এখানে সিগমার জায়গায় f দিয়েছে, সিগমা
জায়গায় এফ দিয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে এম বাই আই ইজ ইকাল টু সিগমা বাই ওয়াই অর এফ বাই ওয়াই ইজ ইকাল টু ই বাই আর। তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13। ফর এ গিভেন মেটেরিয়াল ইয়ংস মডুলাস ইজ 200 গিগানিউটন পার মিটার স্কোয়ার and modulus of rigidity 80 giganewton per meter square, the value of Poisson's ratio is। এখানে বলছে একটা মেটেরিয়াল যার ইয়ং মডুলাস 200 গিগানিউটন পার মিটার স্কোয়ার এবং মডুলাস অফ রিজিডিটি 80 গিগানিউটন পার মিটার স্কোয়ার, তাহলে সে মেটেরিয়ালের পয়সনস রেশিও কত হবে? লেট ই ইজ ইকাল টু ইয়ংস মডুলাস, জি ইজ ইকাল টু মডুলাস অফ রিজিডিটি, কে ইজ ইকাল টু বাক মডুলাস, মিউ ইজ ইকাল টু পয়সনস রেশিও। এখানে ইয়ং মডুলাস, মডুলাস অফ রিজিডিটি, বাক মডুলাস আর পয়সনস রেশিওর রিলেশন দেওয়া রয়েছে। ফার্স্ট, ই ইজ ইকাল টু 9 কেজি ডিভাইড বাই 3k প্লাস জি। সেকেন্ড, ই ইজ ইকাল টু 2g ইন্টু 1 প্লাস মিউ। থার্ড, ই ইজ ইকাল টু 3k ইন্টু 1 মাইনাস 2 মিউ। ফোর্থ, মিউ ইজ ইকাল টু 3k মাইনাস 2g ডিভাইড বাই 6k প্লাস 2g। তাহলে আমাদের এখানে প্রশ্নে কি কি দেওয়া রয়েছে? ইয়ং মডুলাস or E is equal to 200 giganewton per meter square, modulus of rigidity or G is equal to 80 giganewton per meter square, আর আমাদের বার করতে হবে পয়সনস রেশিও। তাহলে এখানে 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ E is equal to 2G into 1 plus mu। এখানে E আর G এর মান বসালে মিউ এর মান আসবে 0.25 or 1/4। তাহলে অপশন দেখে নিই। অপশন এ 0.2, অপশন বি 0.25, অপশন সি 0.3, অপশন ডি 0.4। তাহলে এখানে সঠিক উত্তর অপশন বি 0.25। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 14। ইন এ লোডেড বিম দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার অকার অ্যাট এ সেকশন হোয়ার। এখানে বলছে একটা লোডেড বিমের কোন স্থানে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার অবস্থান করে। তাহলে একটা লোডেড বিমের কোথায় পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার অবস্থান করে? যখন কোন একটা লোডেড বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা তৈরি করি, তখন যেখানে বেন্ডিং মোমেন্ট সাইন চেঞ্জ করে অথবা জিরো হয়, এই পোর্শনে যেখানে বেন্ডিং মোমেন্ট সাইন চেঞ্জ করছে বা জিরো হচ্ছে, সেই পয়েন্টকেই পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বলা হয়। তাহলে এই পয়েন্টটাকেই পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বলা হবে। তাহলে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার কোথায় অবস্থান করে? যেখানে বেন্ডিং মোমেন্ট ইজ জিরো অর চেঞ্জেস সাইন। তাহলে অপশন দেখে নিই। অপশন এ বেন্ডিং মোমেন্ট ইজ মিনিমাম, অপশন বি বেন্ডিং মোমেন্ট ইজ জিরো অর চেঞ্জেস সাইন, অপশন সি বেন্ডিং মোমেন্ট ইজ ম্যাক্সিমাম, অপশন ডি শিয়ার ফোর্স এর মোমেন্ট হবে না, শিয়ার ফোর্স ইজ জিরো অর চেঞ্জেস সাইন। তাহলে এখানে সঠিক উত্তর অপশন বি বেন্ডিং মোমেন্ট ইজ জিরো অর চেঞ্জেস সাইন। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখে নেওয়া দরকার যে শিয়ার ফোর্স ইজ জিরো অর চেঞ্জেস ইটস সাইন। যেখানে শিয়ার ফোর্স জিরো হয় বা তার সাইন চেঞ্জ করে, সেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয়। যেখানে শিয়ার ফোর্স জিরো হয় অথবা তার সাইন চেঞ্জ করে, সেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয়। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 15। ফ্যাক্টর অফ সেফটি ইজ দ্য রেশিও অফ। নিচের কোনটা ফ্যাক্টর অফ সেফটির রেশিও? প্রথমে অপশন দেখে নিই। অপশন এ ইয়েল স্ট্রেস টু ওয়ার্কিং স্ট্রেস, অপশন বি টেনসাইল স্ট্রেস টু ওয়ার্কিং স্ট্রেস, অপশন সি কম্প্রেসিভ স্ট্রেস টু ওয়ার্কিং স্ট্রেস, অপশন ডি বিয়ারিং স্ট্রেস টু ইয়েল স্ট্রেস। ফ্যাক্টর অফ সেফটি for ductile material, yield stress divided by working stress, and factor of safety for brittle material is equal to ultimate stress by working stress। তাহলে ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে কি হচ্ছে? yield stress divided by working stress, আর brittle মেটেরিয়ালের ক্ষেত্রে কি হচ্ছে? ultimate stress by working stress। আচ্ছা, এখানে একটা জিনিস জেনে রাখা দরকার যে আলটিমেট স্ট্রেস ইজ গ্রেটার দেন yield stress is greater than working stress।
তাহলে আমরা ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে কি দেখলাম, ইয়েল্ড স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস, আর ব্রিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে আলটিমেট স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস। তাহলে আমাদের এখানে সঠিক হবে অপশান এ, ইয়েল্ড স্ট্রেস টু ওয়ার্কিং স্ট্রেস। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, ইফ পি অ্যান্ড ডি আর pitch and gross diameter of rivets, the efficiency of the rivets joint is given by। এখানে বলছে যদি পি আর ডি পিচ আর গস ডায়ামিটার হয় কোনো একটা রিভেটের, তাহলে সেই রিভেট জয়েন্টের এফিসিয়েন্সি কি হবে, এফিসিয়েন্সি ইটা ইজ ইকাল টু কি হবে। প্রথমে অপশান দেখিনি, অপশান এ ইটা ইজ ইকাল টু পি বাই পি মাইনাস ডি, অপশান বি ইটা ইজ ইকাল টু পি মাইনাস ডি বাই পি, অপশান সি ইটা ইজ ইকাল টু পি বাই পি প্লাস ডি, অপশান ডি ইটা ইজ ইকাল টু পি প্লাস ডি বাই পি। এখানে সঠিক উত্তর অপশান বি, ইটা ইজ ইকাল টু পি মাইনাস ডি বাই পি, ইটা ইজ ইকাল টু পি মাইনাস ডি বাই পি। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 17, ম্যাক্সিমাম স্ট্রেন থিওরি ফর দ্য ফেলিওর অফ এ মেটেরিয়াল অ্যাট দ্য ইলাস্টিক লিমিট ইজ নোন অ্যাজ। এখানে বলছে থিওরি অফ ফেলিওরে নিচের কোনটি ইলাস্টিক লিমিটের মধ্যে কোনো একটা মেটেরিয়ালের ম্যাক্সিমাম স্ট্রেন থিওরি নামে পরিচিত। ম্যাক্সিমাম স্ট্রেন থিওরি নিচের কোন থিওরিটাকে বলা হয় সেটা এখানে জানতে চাইছে। তাহলে আমরা থিওরিজ অফ ফেলিওর দেখে নিই। থিওরিজ অফ ফেলিওর, 1 নম্বর ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস থিওরি, এটাকে আমরা কেস থিওরি বা ট্রেসকাস থিওরি নামে জানি। 2 নম্বর ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি, এটাকে র্যানকাইন্স থিওরিও বলা হয়। 3 নম্বর ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেন থিওরি, এটাকে সেন্ট ভেনার্স থিওরিও বলা হয়। 4 নম্বর ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি থিওরি, এটাকে বেলট্রামিস আর হেগস থিওরি বলা হয়ে থাকে। 5 নম্বর ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন এনার্জি থিওরি অর ডিস্টরশন এনার্জি থিওরি, এটাকে মিসেস হেনকি থিওরি বলা হয়। তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে যে ম্যাক্সিমাম স্ট্রেন থিওরি বা ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেন থিওরি, তাহলে এটাকে সেন্ট ভেনার্স থিওরি বলা হবে। তাহলে অপশান দেখে নিই, অপশান এ গেস্টস অর ট্রেসকাস থিওরি, অপশান বি সেন্ট ভেনার্স থিওরি, অপশান সি র্যানকাইন্স থিওরি, অপশান ডি হেগস থিওরি। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি সেন্ট ভেনার্স থিওরি। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 18, ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডপ্টেড অ্যাজ স্ট্যান্ডার্ড রেকর্ডিং রেন গেজ। এখানে বলছে ইন্ডিয়াতে নিম্নলিখিত রেন গেজগুলির মধ্যে কোনটি স্ট্যান্ডার্ড রেকর্ডিং রেন গেজ হিসাবে গৃহীত, মানে কোনটাকে আমরা স্ট্যান্ডার্ড রেকর্ডিং রেন গেজ হিসেবে অ্যাডপ্ট করেছি ইন ইন্ডিয়া। রেন গেজ সাধারণত 2 প্রকারের হয়, একটা হচ্ছে নন রেকর্ডিং টাইপ রেন গেজ আর একটা হচ্ছে রেকর্ডিং টাইপ রেন গেজ। নন রেকর্ডিং টাইপ রেন গেজ কি, সিমন্স রেন গেজ, এটা এমসিকিউতে আসে। আর রেকর্ডিং রেন গেজ কি, ওয়িং বাকেট টাইপ রেন গেজ, টিপিং বাকেট টাইপ রেন gauge, and floating or natural siphon type rain gauge. In India, natural siphon type rain gauge is adopted as a standard recording type rain gauge. ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড রেকর্ডিং টাইপ রেন গেজ হিসেবে আমরা কি ইউজ করি, ন্যাচারাল সাইফোন টাইপ রেন গেজ। তাহলে অপশান দেখে নিই, অপশান এ ন্যাচারাল সাইফোন টাইপ, অপশান বি ওয়েইং বাকেট টাইপ, অপশান সি টিপিং বাকেট টাইপ, অপশান ডি সিমন্স রেন গেজ। তাহলে এখানে সঠিক উত্তর অপশান এ ন্যাচারাল সাইফোন টাইপ রেন গেজ। পরবর্তী প্রশ্ন, এ ক্যানেল হুইচ ইজ অ্যালাইন্ড অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য কন্টুর ইজ কল্ড। এখানে বলছে যে একটা ক্যানেল যেটা কন্টুরের সাথে রাইট অ্যাঙ্গেলে থাকে, সেই যে ক্যানেল তাকে কি ক্যানেল বলা হয়। ধরা যাক এগুলো কন্টুর লাইন, এবার এই কন্টুর লাইনকে রাইট অ্যাঙ্গেলে কাট করে যে ক্যানেল প্রবাহিত হয় সেই ক্যানেলকে কি ক্যানেল বলা হয় সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। কন্টুর লাইনের সঙ্গে মানে কন্টুর লাইন বরাবর যে ক্যানেল যায় সেটাকে কি ক্যানেল বলে, সেটাকে বলে কন্টুর ক্যানেল। আর কন্টুর লাইনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ক্যানেল প্রবাহিত হয় তাকে বলা হয় সাইড স্লোপ ক্যানেল। আর যদি এটা একটা এরিয়া হয়, এই যে টপ মোস্ট পয়েন্টকে রিচ পয়েন্ট বলা হয়, এই রিচ লাইন বরাবর যে ক্যানেল প্রবাহিত হয় তাকে বলা হয় রিজ ক্যানেল।
রিজ ক্যানেল। ক্লাসিফিকেশন অফ ক্যানেল বেসড অন ইটস অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট অনুযায়ী ক্যানেলের ক্লাসিফিকেশন কি কি আমরা সেটা দেখে নিই। 1 নম্বর রিজ ক্যানেল অর ওয়াটারশেড ক্যানেল। রিজ ক্যানেলকে ওয়াটারশেড ক্যানেলও বলা হয়। নাম্বার 2 কন্ট্যুর ক্যানেল। নাম্বার 3 সাইড স্লোপ ক্যানেল। তাহলে কোনো একটা স্থানের রিজ লাইন দিয়ে যে ক্যানেল প্রবাহিত হবে সেটাকে বলা হবে রিজ ক্যানেল। আর এগুলো যদি কন্ট্যুর লাইন হয় তাহলে কন্ট্যুর লাইনের সঙ্গে যে ক্যানেল প্রবাহিত হবে তাকে বলা হবে কন্ট্যুর ক্যানেল। আর কন্ট্যুর লাইনকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে যে ক্যানেল প্রবাহিত হয় তাকে বলা হয় সাইড স্লোপ ক্যানেল। তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে যে রাইট অ্যাঙ্গেলে, কন্ট্যুর লাইনকে রাইট অ্যাঙ্গেলে রেখে যে ক্যানেল প্রবাহিত হয় তাকে কি ক্যানেল বলা হয়, তাহলে সেটা হবে সাইড স্লোপ ক্যানেল। তাহলে অপশন দেখে নিই। অপশন এ ওয়াটারশেড ক্যানেল, অপশন বি কন্ট্যুর ক্যানেল, অপশন সি সাইড স্লোপ ক্যানেল, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি সাইড স্লোপ ক্যানেল। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20, দ্য রেশিও অফ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসচার্জ অফ অ্যান আউটলেট অ্যান্ড প্যারেন্ট চ্যানেল ইজ নোন অ্যাজ। এখানে বলছে যে কোনো একটা আউটলেট আর প্যারেন্ট চ্যানেল এদের রেট অফ চেঞ্জ অফ ডিসচার্জের রেশিওকে কি বলা হয়? আউটলেট বাই প্যারেন্ট চ্যানেল কি হবে? রেট অফ চেঞ্জ অফ ডিসচার্জ। আউটলেটের রেট অফ চেঞ্জ অফ ডিসচার্জ আর প্যারেন্ট চ্যানেলের রেট অফ চেঞ্জ অফ ডিসচার্জ, এদের যে রেশিও সেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি। তাহলে অপশন দেখে নিই। অপশন এ এফিসিয়েন্সি, অপশন বি সেন্সিটিভিটি, অপশন সি ফ্লেক্সিবিলিটি, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি ফ্লেক্সিবিলিটি। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।